প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম অনলাইন ক্লাস BOU ধামরাই গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টার। আজকের আলোচ্য বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ। আমি তোমাদের জন্য পিছনে কয়েকটি শিরোনাম এখানে উপস্থাপন করেছি। ব্যবসা কি, পরিবেশ কি, ব্যবসায়িক পরিবেশ কি, ব্যবসায়িক পরিবেশের উপাদান এবং ব্যবসায়ের উপর পরিবেশের প্রভাব বর্ণনা করো। আমি আশা করি এই অধ্যায় থেকে এই শিরোনামগুলো জানলেই তোমাদের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেখান থেকেই প্রশ্ন হোক না কেন এই চ্যাপ্টারের উপর তোমাদের পরীক্ষায় বসতে কোনো অসুবিধা হবে না। এখন আসা যাক পরিবেশ কি। পরিবেশ একটা পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে আমাদের জীবন জীবিকা এবং অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, সেই পারিপার্শ্বিক অবস্থাটাই হচ্ছে আমাদের পরিবেশ। আমরা ছোটবেলায় ক্লাস 1-2তেই আমরা শিক্ষকের কাছে মুখস্থ করেছি, আমাদের চারিপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এমত অবস্থায় আমরা এই ক্লাসে এসে ওই শব্দটা হয়তো একটা ভিন্ন শব্দ প্রয়োগ করেছি, যে আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে জীবন জীবিকা যেভাবে আবর্তিত হয় সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। এখন প্রশ্ন হলো ব্যবসায়িক পরিবেশটা কি। তা আমার ব্যবসা প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক অবস্থা প্রাকৃতিক, অপ্রাকৃতিক বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, শ্রমিক, পরিচালক ইত্যাদি যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। কারণ এই ব্যবসায়িক পরিবেশকে আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারি, একটা অভ্যন্তরীণ পরিবেশ আর একটা বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে মালিকের মেন্টালিটি কেমন, ব্যবস্থাপকদের মেন্টালিটি কেমন, শ্রমিকদের মানসিকতা কেমন, শ্রমিকরা কতটুকু খুশি, কতটা অসন্তুষ্ট, তাদের অবস্থানগত পরিবেশ কেমন ইত্যাদি অভ্যন্তরীণ পরিবেশ। আর বাহ্যিক পরিবেশ এটা প্রতিষ্ঠানের বাইরে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের প্রতিযোগী প্রতিষ্ঠান কেমন আছে, আমাদের প্রতিষ্ঠানকে কিভাবে বাইরের লোকে দেখতেছে ইত্যাদি আছে বাহ্যিক পরিবেশ। এখন আমাদের এই পরিবেশের উপর পরিবেশের উপাদানগুলো কি কি, একটা অপরিহার্য প্রশ্ন, যে কি কি বিষয় নিয়ে আমাদের এই পরিবেশের উপাদানটা তৈরি হয়। এর আলোকে আমি বোর্ডে কয়েকটি শিরোনামের মাধ্যমে তোমাদের লিখে দেখাই। লক্ষ্য করো, পরিবেশের উপাদান 6টি কমপক্ষে বলা যেতে পারে, যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ ইত্যাদি। এমত অবস্থায় আমাদের প্রত্যেকটা পরিবেশে কতগুলো অপরিহার্য উপাদান আছে। যদি আমি বলতে চাই প্রাকৃতিক পরিবেশের উপাদান, তাহলে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, দেশীয় অবস্থান, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখন এটা ব্যবসায়ের ক্ষেত্রে কতটা অপরিহার্য বা জীবন জীবিকার জন্য কতটা অপরিহার্য, এটা ভুক্তভোগী এবং উপলব্ধি করলে সহজেই অনুমান করা যায়। আমি যদি যে কোনো জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, তাহলে দেখা যাবে কি পরিবেশ যদি আমার প্রতিষ্ঠানের জন্য উপযোগী না হয়, তাহলে সেখানে প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব হয়ে উঠবে না। এমত অবস্থায় আমরা পরিবেশের উপাদানগুলো কি একটু দেখি। আমি বোর্ডে তোমাদের জন্য উপস্থাপন করছি।
পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশ। অর্থনৈতিক প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। এখন আমরা এই 6টি উপাদানকে পরিবেশের উপাদান হিসাবে জেনেছি। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। এই পরিবেশের প্রত্যেকটি পরিবেশের আবার কতগুলো উপাদান আছে। যেমন প্রাকৃতিক পরিবেশ, এইগুলো আমি মুখে বলছি, আগে লিখলাম না। আমরা এগুলো সম্বন্ধে যখন একটা সঠিক ধারণা পাব, তখন আমাদের উপলব্ধিতে আসবে যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন বা ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য পরিবেশ কতটা অপরিহার্য। এখন উপাদানগুলো প্রথমটি আমরা লিখেছি প্রাকৃতিক পরিবেশ। কি কি বিষয় নিয়ে প্রাকৃতিক পরিবেশ, কি কি বিষয় প্রাকৃতিক পরিবেশের আওতাধীন সেটা আমরা জানি। ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে আমাদের এই মাটি, আমাদের মাটির উর্বরতা, পাহাড় ইত্যাদি ভূমির প্রকৃতিটা কেমন। বাংলাদেশ বদ্বীপ, নদী বিধৌত সমতল অঞ্চল, মাটি খুব উর্বর। কিন্তু আমরা যদি এই বাংলাদেশেরই একটি জায়গা সিলেটে যাই, সেখানে ভূমির প্রকৃতিটা একটু ভিন্ন। পাহাড়ি এলাকা, সমতল নেই, চাষবাসের জন্য উৎকৃষ্ট নয়। এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কোন ধরনের হবে, কোন প্রকৃতির হবে, সেটা নির্ভর করবে সেই ভূপ্রকৃতির উপর। যদি ভূপ্রকৃতি আমাদের ব্যবসায়ের উপযোগী হয়, তাহলে আমাদের জন্য সেটা ভালো। আর যদি সেটা আমাদের জন্য প্রকৃতিটা আমাদের ব্যবসায়ের পক্ষে না আসে, তাহলে দেখা যাবে কি সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললে আমাদের ফেল করার বা মার খাওয়ার একটা সম্ভাবনা থাকে। মৃত্তিকা, মাটি থাকলেই যে সব মাটি উর্বর বা সব মাটিতে সব ফসল হবে, এটা আশা করা যায় না। মাটি, মৃত্তিকার গঠন কোনোটা বেলে, কোনোটা দোআঁশ, কোনোটা এঁটেল ইত্যাদি ইত্যাদি, কোনোটা পাথর কাকর সমৃদ্ধ। আমরা যদি এখন সৌদি আরবের কথা বলি, তাহলে দেখা যাবে সেখানে কঙ্কর মিশ্রিত মাটি। আমাদের দেশে যেমন ফসলাদি হয়, ধান, পাট বা অন্যান্য শস্য, ওখানে হয়তো সেভাবে হয় না। তো এটা ভূপ্রকৃতির উপর, মৃত্তিকার ক্যাপাসিটির পরে নির্ভর করে। জলবায়ুটা কি আমরা জানি, একটা দৈনন্দিন বৃষ্টিপাত, তাপমাত্রার ফলকে বলা হয় আবহাওয়া। আর
একাধিক বছরের 20-30 বছরের আবহাওয়ার গড়ফলকে বলা হয় জলবায়ু। জলবায়ু জীবন জীবিকার জন্য অত্যন্ত অপরিহার্য। জলবায়ুর প্রভাবেই আসলে এই ফলের মিষ্টতা, ফলের টক, কোনো কিছু ভালো, এসব জলবায়ুর কারণেই সংঘটিত হয়, যা আমরা সাধারণ চোখে দেখি না। যেমন আমি একটা গল্প শুনেছি আমার এক বন্ধুর কাছে। সে এই যে কাশ্মীরে বেড়াতে গেছিল, এই যে জম্মু কাশ্মীর, যেটা পাকিস্তান এবং ভারতের নিয়ন্ত্রণাধীন, কিছুটা চীনের নিয়ন্ত্রণাধীন। তা কাশ্মীরি এই সবরি কলা তো এত পপুলার, বলল যে সেটা যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না। তো একই কলা, আমরা তো অ্যাভেলেবেল পাকা কলা খাচ্ছি, কিন্তু কাশ্মীরি কলার এত চাহিদা এবং এত কি, সেটা একটা অপূর্ব স্বাদ। সেটার কারণই হচ্ছে আসলে ওই টেম্পারেচার, মানে জলবায়ুর কারণেই আমাদের এই প্রত্যেকটি ফসল, প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি মানুষের মেন্টালিটি অনেকটা নির্ভর করে। যেমন দেখো, আমাদের দেশে আঙুর কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে, আমাদের দেশে এখন ছাদে কমলা লেবু হচ্ছে, কিন্তু স্বাদের তারতম্য কেন, বা গঠনের তারতম্য, আকারের প্রকৃতির তারতম্য কেন? আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে ওই জলবায়ুর উপর। জলবায়ু যদি সেই ফসলের উপযোগী হয়, তাহলে দেখা যায় কি, যেভাবেই আমরা চাষবাস করি না কেন সেটা পক্ষে আসে। আর যদি যত যত্ন সহকারে চাষবাস করো, ওই যে অদৃশ্য একটি বিষয় যদি পক্ষে না থাকে, তাহলে দেখা যায় যে ফসল করে কৃষক মার খায়। আমাদের প্রাকৃতিক পরিবেশের আরও কয়েকটি উপাদান আছে, যেমন সাগর, নদী, দেশীয় অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং দেশের আয়তন। দেশের আয়তনও প্রাকৃতিক পরিবেশের একটা বিরাট ফ্যাক্টর। আয়তন ছোট হলে সেখানে একরকম সুবিধা পাওয়া যাবে, আর আয়তন বড় হলে সেখানে আর এক রকমের সুবিধা পাওয়া যাবে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমরা বলি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কিন্তু ইন্ডিয়ায় এই ষড়ঋতুর ভিতরেই সব সময় একটা ঋতুতে, যদি পশ্চিমবঙ্গে থাকেন বসন্তকাল, দেখা যায় যে কাশ্মীরে সেখানে তখন শীতকাল, আবার দেখা যায় রাজস্থানে গ্রীষ্মকাল। তা আয়তনের সুফল এটা। একই দেশে 7টি ঋতুই তারা উপভোগ করতে পারে একই সিজনে। এমনই একটা দিক ফুটে উঠেছে এই আয়তনের। বৃহত্তর আয়তনের সুবিধা বেশি পাওয়া যাবে, আর কম আয়তন হলে সুবিধা কম পাওয়া যাবে। যাক, আমাদের তৃতীয় পরিবেশের উপাদান লিখেছি আমি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে জনসংখ্যা, ধর্মীয় সেন্টিমেন্ট, মূল্যবোধ, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। আমাদের দেশের কথা যদি ভাবি, তাহলে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদের কালচার, কৃষ্টি, এদের সোসাইটি, এদের সমাজ একভাবে গড়ে উঠেছে। আমরা যদি ভিন্ন দেশীয় এরকম কোনো অন্য দেশে যাই, দেখা যাবে কি এই জনসংখ্যার মেন্টালিটি, তাদের চলা বলা, তাদের চাহিদা, তাদের রুচি, তাদের অভ্যাস ভিন্ন রকম। এমনি করে আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমরা ধর্মীয় মূল্যবোধের কারণে দেখবা আমরা একটা সোসাইটিতে গেলে ইসলাম ধর্মাবলম্বী যত পুরুষ মানুষ আছে, ম্যাক্সিমামই দেখা যায় দাড়ি রেখেছে, তার টুপি মাথায় দিয়েছে। আবার দেখবা হিন্দু অধ্যুষিত এলাকায় যাবা, দেখবা সেখানে তারা হয়তো ওই গেরুয়া পোশাক পরেছে বা ধুতি পরেছে। এরকম একটা কালচার, কৃষ্টি, সামাজিক পরিবেশের পরে আমাদের এই ব্যবসায়ের প্রভাবটা অনেক সময় নির্ভর করে। যাক, পরবর্তী উপাদান হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা আমাদের চোখে পড়ে, মানে পরিবেশের উপাদান আলোচনা করতে গেলে প্রাকৃতিক এবং অর্থনৈতিকটা আমাদের চোখে বেশি আসে। যেমন তোমার অর্থনৈতিক পরিবেশের ভিতর মূলধন, বিমা, ব্যাংক, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ গ্রহণের ব্যবস্থা, এসব অর্থনৈতিক পরিবেশের উপাদান। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললাম, আমার উৎপাদিত পণ্য বিক্রি করে অর্থের নিরাপত্তার জন্য আমি টাকাটা কোথায় রাখবো? যদি সেখানে অর্থ লেনদেনের সুব্যবস্থা না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক ফুটে ওঠে। অর্থাৎ ব্যাংক, অর্থের নিরাপত্তার জন্য ব্যাংক, বা মূলধনের সরবরাহের জন্য ব্যাংক, বা ঝুঁকি নিরসনের জন্য বিমা,
বা মূলধনের অভাব মেটানোর জন্য ঋণ গ্রহণ, এসব ব্যাংকিং সিস্টেমেই সুসম্পন্ন হয়। এই সুবাদে অর্থনৈতিক পরিবেশগুলো আমাদের এই পরিবেশের উপাদান পড়লেই যেন মাথায় ওইটাই চলে আসে যে টাকা কোথায় পাবো, টাকা কোথায় পাবো, ঋণের সুবিধা আছে কিনা, লেনদেনের সুবিধা আছে কিনা, পরিবহনের সুবিধা আছে কিনা ইত্যাদি দিকগুলো আমাদের এই ব্যবসা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে আমরা চিহ্নিত করেছি। যাক, রাজনৈতিক পরিবেশ মজার ব্যাপার। তোমার প্রকৃতি, সামাজিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ সবই তোমার প্রতিষ্ঠানের ফেভারে আছে, কিন্তু রাজনৈতিক পরিবেশ তোমার পক্ষে না থাকলে সেই প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বা উন্নয়ন সাধন করা কোনো ক্রমেই সম্ভব না। যেমন ধরো, আমরা যদি কমন কথা বলি, ধরো রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ে 6 মাস হরতাল লেগে রইল। এই হরতালের প্রভাব আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাব ফেলবে না? সবই আছে। আমার দক্ষ কারিগর আছে, আমার পর্যাপ্ত মূলধন আছে, আমার আধুনিক যন্ত্রপাতি আছে, আমার উৎপাদনের সহায়ক পরিবেশ আছে, কিন্তু দেখা গেল কি রাজনৈতিক কারণে আমার 6 মাস কি 3 মাস কি 9 মাস আমার প্রতিষ্ঠান তালাবদ্ধ রইল হরতালের কারণে। তাহলে আমি সেখানে প্রতিষ্ঠানটা গড়ে তোলা তো আমার পক্ষে বা কারো পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এই জন্য পরিবেশের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পরিবেশের প্রভাবের দিকে তাকাতে হলে দেখা যাবে কি রাজনৈতিক পরিবেশ একটা বিরাট ফ্যাক্টর। আর নেগেটিভ সেন্সে যদি কথা বলা হয় সেটা দরকার নেই আমাদের বলার। সত্যিকার অর্থে রাজনৈতিক পরিবেশ ফেভারে থাকলে অনেক কিছু ঘাটতি থাকা সত্ত্বেও সেটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। যেমন আমাদের দেশে যে কটন শিল্প গড়ে উঠেছে, এর উপযুক্ত মানের তুলা কিন্তু আমাদের দেশে নেই। মিশরের থেকে আনতে হয় অথবা পাকিস্তান থেকে আনতে হয়। সরকার ফেভার থাকলে, রাজনৈতিক পরিবেশ ফেভার থাকলে সরকার ভর্তুকি দিয়ে আমাদের সেই কাঁচামাল আমদানি করতে সহায়ক ভূমিকা রাখে। অতএব ব্যবসায় রান করানো কোনো অসম্ভব কিছু হয়ে ওঠে না। এমতো অবস্থায় দেখা যায় কি রাজনৈতিক পরিবেশ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একটা বিরাট প্রভাব ফেলে। তাছাড়া সরকারের নীতি নির্ধারণ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। এমতো অবস্থায় আমাদের পরবর্তী উপাদানটি হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, যার বদৌলতে আজকে আমরা তোমাদের সামনে না বসিয়েও ক্লাস করছি। এটাই সেই প্রযুক্তি। এই প্রযুক্তির বদৌলতে আজকে তুমি বাসায় বসে পাঠ গ্রহণ করতে পারছো। তাহলে বিজ্ঞান, কারিগরি শিক্ষা, বিজ্ঞান গবেষণা, উন্নত প্রযুক্তি ব্যবস্থাকারী প্রতিষ্ঠান সমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার সাফল্যের স্বর্ণ শিখরে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা রাখে। আমরা অনেক সময় যখন আমাদের এই মোবাইল নেটওয়ার্ক এই ব্যবস্থাটা চালু ছিল না, তখন আমরা এই প্রযুক্তিগত পয়েন্টটি পড়াতে গিয়ে আমরাও ছেলেদেরকে কিন্তু যথাযথভাবে এই ব্যাখ্যা করতে সক্ষম হতাম না। এমন কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারতাম না যা তারা সহজে অনুমান করবে। কিন্তু আজকে আমি যদি প্রযুক্তির কথা বলি, তোমার মোবাইলের কথা বলি, তোমার ইন্টারনেটের কথা বলি, সাথে সাথেই তুমি বুঝে ফেলতেছো যে প্রযুক্তিটা কি। আজকে আমাদের এই করোনা মহামারীর কারণে আমরা ক্লাসে বসে পাঠ গ্রহণ করতে সক্ষম হচ্ছি না। তো প্রযুক্তির বদৌলতে আমরা কিন্তু আজকে তোমাদের কাছে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা অল্প আয়াসে, অল্প পরিশ্রমে যথাযথভাবে পৌঁছায় দিতে সক্ষম হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত পরিবেশ। এখন প্রযুক্তির বদৌলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানকে খুব সহজে সুন্দরভাবে আমাদের লক্ষ্যে নিয়ে যেতে সক্ষম হই। এরপরের উপাদানটি আমি লিখেছি আইনগত পরিবেশ। একটা দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে সরকারের কিছু নিয়ম নীতি বা আইন মেনে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, ভোক্তা অধিকার আইন ইত্যাদি। বাণিজ্যিক আইন কি? ব্যবসা বাণিজ্য করতে গেলে
আমাদের লাইসেন্স করতে হয়, অনুমতি নিতে হয়। তোমার আবার শিল্প আইন, শিল্প কারখানা গড়ে তুলতে গেলে সেখানে কিছু বিধিবিধান আছে, মেনে চলতে হয়। এই আইনগত দিক সামনে রেখে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা ভাবনা করতে। যদি আইন তোমার পক্ষে না থাকে, তুমি যত বড় বিত্তবান, যত বড় বিচক্ষণ উদ্যোক্তা হও, আর যত জলবায়ু ফেভারেই থাক, তুমি যদি বেআইনিভাবে চলাচল করো, আইন যদি তোমার প্রতিষ্ঠানের পক্ষে না যায়, তাহলে সে প্রতিষ্ঠানের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। এমত অবস্থায় আমি তোমার বোর্ডে প্রথমেই দেখো আরেকটি শিরোনাম লিখেছিলাম, ব্যবসায়ের উপর পরিবেশের প্রভাব বর্ণনা করো। তা পরিবেশ কতটা ব্যবসায়ের উপর প্রভাব ফেলে, এটা আমরা যারা প্রত্যক্ষভাবে এই শিল্প কলকারখানা গড়ে তুলেছে তারাই শুধু উপলব্ধি করে। যেমন ধরে নাও, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তোমাকে নির্দিষ্ট কাঁচামালের সন্ধান করতে হবে। তাহলে যদি সেই কাঁচামাল সেই এলাকায় সুলভে পাওয়া যায়, তাহলে তোমার ব্যবসাটার পক্ষে আসলো। তাহলে কাঁচামালের বা উপকরণাদির প্রাপ্তি, যদি আমার প্রতিষ্ঠান যে পণ্য বা যে দ্রব্য উৎপাদন করুক না কেন, তার কাঁচামাল যদি, তার উপকরণাদি যদি সহজে সুলভে সেই এলাকায় পাওয়া যায়, তাহলে আমার ব্যবসায়ের পরে একটা ভালো প্রভাব পড়ে, অন্যথায় একটা বিরূপ প্রভাব পড়বে। এটা হচ্ছে মূলধনের প্রাপ্তি। যে কোনো শিল্প কলকারখানা গড়ে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন। এর জন্য দরকার ব্যাংক, বীমা, সরকারের সহায়তা। যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে গড়ে তুলতে চাচ্ছ সেখানে যদি ব্যাংক, বীমা বা ওইরকম পর্যাপ্ত মূলধন সংগ্রহের সুব্যবস্থা থাকে, তাহলে সেই এলাকায় আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, আমাদের ব্যবসাটার পক্ষে আসবে। এই জন্যই ওই মূলধন প্রাপ্তিটাই ব্যবসায়ের পরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। কাঁচামালের প্রাপ্তি আমাদের উপযোগী, আমাদের প্রতিষ্ঠানের উপযোগী কাঁচামাল সুলভে যদি পাওয়া যায় তাহলে ভালো প্রভাব পড়বে। আর যদি সেই বিদেশ থেকে আমদানি করতে হয় তাহলে তো মার খেয়ে যাব। যেমন ধরো, একেবারে অত্যন্ত প্রাসঙ্গিক একটা কথা, হয়তো এই কথা বলতে গিয়েই সামনে এসে যায়। আমরা যে করোনার ডোজ নিলাম প্রথমে সেরাম গবেষণার থেকে ইন্ডিয়া, ওরা কিন্তু আমাদের সাথে চুক্তি করেছিল যে এত ডোজ এই করোনার টিকা আমাদের দেবে। কিন্তু দেখা যায় নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর কাঁচামালটা আমেরিকার থেকে আমদানি করে তারা এই ভ্যাকসিনটা তৈরি করে। তা কাঁচামাল যারা রপ্তানি করে তারা ওদের দিল না, আর আমাদেরও ওরা দিতে পারলো না। এটা কেন? কাঁচামালের অভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা বিরূপ প্রভাব পড়েছে। তা আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, দেখা যাবে তার নিকটে বা তার কাছাকাছি বা সহজে সুলভে যদি কাঁচামাল পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের পরে একটা ভালো প্রভাব পড়বে, আর তা না হয় বিরূপ প্রভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এটা বাজারের সুবিধা, বাজারের নৈকট্য, অর্থাৎ আমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাজারের কাছাকাছি বা বাজারে যাতায়াতের সুব্যবস্থা আছে কিনা। যদি আমরা স্বল্প পরিসরেই ভাবি, দেখো আজকে আমি তোমাদের তো ধামরাই স্টাডি সেন্টার ক্লাস করছি, আমরা ধামরাই এখানে যারা নিত্য প্রয়োজনীয় দুধ ব্যবহার করি, আমরা এখানে 60 থেকে 80 টাকার ভিতর ক্রয় করতে সক্ষম হই। পাশাপাশি এখান থেকে ঠিক 10-15 মাইল দূরে এক ধানতারা নামে একটি জায়গা আছে, ওখানে কিন্তু আমরা শুনেছি 20 থেকে 25-30 টাকার ভিতর দুধ পাওয়া যায়। তাহলে এই যে বাজার সুবিধার কারণে, অসুবিধার কারণে ওই ধানতারার বাসীরা কিন্তু উপযুক্ত মূল্য বা তোমার পর্যাপ্ত মূল্য পাচ্ছে না, শুধু বাজারের অসুবিধার কারণে। আর আমরা যারা এখানে আছি, বাজারের সুলভ গ্রাহকের পর্যাপ্ততা, বাজারের সুবিধার কারণে এলাকার লোক শাক সবজি, দুধ, কাঁচামাল ইত্যাদির পর্যাপ্ত মূল্য পেয়ে থাকে। মানব সম্পদের প্রাপ্যতা, প্রত্যেকটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ারের দরকার হয়, দক্ষ কারিগরের দরকার হয়, দক্ষ পরিচালকের দরকার হয়। যদি আমাদের সেই ধরনের ম্যান পাওয়ার না থাকে, তাহলে দেখা যাবে কি যে ব্যবসায়ের পরে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরপর আছে ব্যবসা বান্ধব নীতিমালা, সুষ্ঠু সুযোগ এবং পরিবহন ব্যবস্থা, সাংস্কৃতিক পরিবেশ এবং ব্যবসায় সহায়ক সেবা ইত্যাদি আলোকে একটা প্রতিষ্ঠানের উপর খারাপ বা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরিবেশের উপর পরিবেশের উপর উপাদান এবং পরিবেশের প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানের উপর ইত্যাদির আলোকে তোমরা এই প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। এখান থেকে তোমাদের চূড়ান্ত পরীক্ষায় একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। ধন্যবাদ।